নাহলে ২৬ বছর ধরে যে পুরুষ তোমার মাকে অপমান করেছে, অবহেলা করেছে, মানসিকভাবে নির্যাতন করেছে, তোমার মা শুধু তার দ্বিতীয় বিয়েটাকে অ্যাকসেপ্ট করেনি, তার দ্বিতীয় পক্ষের সন্তানকেও অ্যাকসেপ্ট করেছে। এতটাই মহান। ডিঙ্কা, আজ তোমাকে আমি একটা চ্যালেঞ্জ করছি। তুমি আমাকে কোনো ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেটের কাছে নিয়ে যাও, আমি স্ট্যাম্প পেপারে সই করে দিচ্ছি যে একটা দিন আসতে চলেছে যেখানে তোমার মা ওই জুন গুহর বাচ্চার ন্যানি হয়ে থাকবে, অবৈতনিক আয়া। তুমি দেখে নিও, আর যদি সেটা না হয় সেদিনকে তুমি আমাকে যা খেসারত দিতে বলবে আমি দেব, কিন্তু আমি বলছি তোমাকে, সেদিন তুমি বুঝতে পারবে যে আমি তোমার মাকে ঠিক বুঝেছি নাকি ভুল বুঝেছি। আমি একটু ওদের সাথে কথা বলেই বাড়ি চলে যাব। তোরা কি বাড়ি যাবি এখন? না না, তোমার অফিস তুমি থাকো, তুমি যাবে কেন? তোমার তো কাজ আছে। আমি খবর পেয়েছিলাম তোমরা এসেছো, তাই তোমাদের সাথে দেখা করতে এলাম। ঠিক আছে, আমি আসছি। আর হ্যাঁ শ্রীময়, আমি যাচ্ছি মানে এই নয় যে আমার কথাগুলো উইথড্র করছি। মাই এভরি ওয়ার্ড স্ট্যান্ডস। তুমি দেখে নিও, আমি আজকে বলে গেলাম তুমি বাকি জীবনটা না ওই জুন গুহর বাচ্চার ন্যানি হয়ে কাটাবে। এটাই তোমার নিয়তি। আর তুমি তো বাচ্চা ভালোবাসো। যখন চোখের সামনে দেখবে একটা বাচ্চা ঘোরাফেরা করছে, বিশেষ করে এমন একটা বাচ্চা যাকে ঠিকমতো মানুষ করা হচ্ছে না, আর ওই জুন গুহ কি মানুষ করবে বাচ্চা? ও তার প্রথম বাচ্চাকে ঠিকমতো মানুষ করতে পারেনি, নেগলেক্ট করেছে। যখন দেখবে সেই বাচ্চাটা চোখের সামনে ঘোরাফেরা করছে, তুমি মাতৃ স্নেহে তাকে কাছে টেনে এনে মানুষ করবে। এবং তার পিছনে বড় একটা কারণ আছে, কারণ সেই বাচ্চাটার ধমনীতে অনিন্দ্য সেনগুপ্তর রক্ত বইছে। আপনি তো তখন থেকে বলে যাচ্ছেন, এবার আপনাকে আমার কথাটাও শুনতে হবে। এটা জুনের প্রথম বাচ্চা নয়, জুনের আরো একটা ছেলে আছে আগের পক্ষ থেকে, তার নাম বুকান। বুকানের সাথে তো অনিন্দ্য সেনগুপ্তর কোনো সম্পর্ক নেই, কিন্তু বুকান ছোটবেলা থেকেই আমাদের বাড়িতেই বেশিরভাগ সময় থেকেছে। আমি ওকে মানুষ করেছি বলতে পারেন। জুন যখনই বাইরে যেত, বুকানকে আমার কাছেই রেখে যেত। আমি তো বলিনি তোমার মধ্যে মানব ধর্ম বলে কিছু নেই। ইনফ্যাক্ট অন্যদের থেকে একটু বেশি মাত্রাতেই আছে। তবে হ্যাঁ, এই যে বলছিলে না তোমার কাছে রাখা হতো বাচ্চাকে, আর তুমিও খুব ভালোভাবে মানুষ করতে তাকে, তার কারণটা কি জানো? তুমি করতে কারণ জুন গুহ ছিল অনিন্দর সেই সময়ের ভালো কলিগ, এবং যাতে জুন গুহর বাচ্চাকে ঠিকমতো দেখভাল করলে অনিন্দ তোমাকে একটু বেশি ভালোবাসে বা কম অপমান করে, সেই কারণেই তুমি করতে। এটা ওদের সামনে বা আমার সামনে স্বীকার নাও করতে পারো। ইনফ্যাক্ট আমি তো তোমার স্বীকারোক্তি শোনার জন্য এখানে আসিনি, কিন্তু যখন আয়নার সামনে দাঁড়াবে না, তখন নিজেকে জিজ্ঞেস করে দেখো, উত্তরটা পেয়ে যাবে। আসছি আমি। রোহিত আঙ্কেল, তুমি চলে যাচ্ছ? আর একটু থেকে যাও না প্লিজ। না ডিঙ্কা, আমায় ফিরতে হবে। রোহিত আঙ্কেল, তুমি আমাদের বাড়ি চলো না আজকে। দিঠি, তুমি রোজ রোজ আমাকে ওই বাড়িতে যেতে বলো না প্লিজ, আমি যেতে পারবো না। হ্যাঁ দেখো, তোমাদের সাথে একটা খুব সুন্দর সম্পর্ক আমার তৈরি হয়ে গেছে। আমি যে কদিন আছি তোমাদের সাথে দেখা করতে যাব, 1-2 দিন নিশ্চয়ই যাব। আর যাব তোমার দাদুর সাথে দেখা করতে। উনি আমাকে এতটা স্নেহ করেন, আমি ওনাকে বাবার মতোই ভালোবাসি। কারোর জন্য তো ওনাকে, ওনার সান্নিধ্য থেকে নিজেকে বঞ্চিত করতে পারবো না। আপনি আমার জন্য ওই বাড়িতে যাবেন না? না, ঠিক তোমার জন্য নয়, মানে যে কারণে আমি ওই বাড়িতে যেতাম সেই কারণটাই তো আজ আর নেই। কি কারণ? আমি যখন তোমাদের বাড়িতে প্রথম গিয়েছিলাম, তখন মনে মনে একটা ছবি এঁকেছিলাম। ভেবেছিলাম যে যে শ্রীময়ীকে আমি চিনতাম, অ্যাডমায়ার করতাম,
সে নিশ্চয়ই খুব সুখে সংসার করছে। গিয়ে দেখলাম যে সে তার এক্স হাজবেন্ডের সাথে একই ছাদের তলায় তার এক্স হাজবেন্ডের প্রেজেন্ট ওয়াইফের সামনেই বসবাস করছে। সেদিনকে আমি ঠিক করেছিলাম যে তোমাকে যে করেই হোক তোমার পায়ে দাঁড় করাতেই হবে। তোমার মধ্যে যে হিউম্যান কোয়ালিটিস গুলো আছে, যে যে অর্গানাইজেশনাল ক্যাপাসিটিস গুলো আছে, সেগুলোকে বার করতে হবে। আজ তুমি নিজের পায়ে দাঁড়িয়ে গেছো, আজ সব কিছু ক্রাইসিস নিজেই হ্যান্ডেল করতে পারছো। আজ আর আমাকে তোমার দরকার নেই। তাই ও বাড়িতে গিয়ে তোমার সময় নষ্ট করতে চাই না। তবে হ্যাঁ, হিউম্যান বন্ডিং এ তো একটা ব্যাপার আছে, সম্পর্ক তৈরি হয়ে গেছে এদের সাথে। সেখান থেকে তো চট করে বেরিয়ে আসা যায় না। যাবো, তাদের সাথে দেখা করতে যাব, যতদিন আছি তার মধ্যে এক দুবার যাব। তবে হ্যাঁ, নিরপেক্ষভাবে যাব, মানে তুমি না থাকলেও যাব, থাকলেও যাব। শুধুমাত্র তোমার সাথে দেখা করার জন্য বাড়িতে আর যাব না। আসছি। যাচ্ছ যখন খেয়ে যাও। দুপুরবেলা যাচ্ছ, খেয়ে যাবে না কো? মাসি, আমার এই রকম অবস্থায় তোমরা আমাকে বাড়ি থেকে বের করে দিচ্ছ, তোমাদের ভালো হবে? আমাদের ভালো তো অনেক দিন আগেই শেষ হয়ে গেছে, আর নতুন করে কি খারাপ হবে বলো দেখিনি বাপু। যাও, সুখে শান্তিতে সংসার করো। বৌমা বলে তোমাদের এতদিন থাকতে দিয়েছে। কম অত্যাচার তো তুমি ওর ওপর করনি বাপু। আর তুমি তুমি খুব ভালো হয়ে গেছো, এখন একেবারে মাটির মানুষ। হ্যাঁ, অত্যাচার আমিও করেছি, কম করে নিকো। তবে তোমার তালে পড়ে অনেক অত্যাচার আমি করেছি। তবে আমার যখন অসুবিধে হয়েছে না, আমি এটা বুঝতে পেরেছি যে জগতে একটা মানুষই আছে, সে হচ্ছে ওই বড় বৌমা। তারপর থেকে নিজেকে বদলাবার চেষ্টা করেছি। তোমার তো লয় ক্ষয় কিছু নেই কো, তুমি তো কোনোদিন বদলাবে না। তবে যে আসছে তার কথা ভেবেই বলছি, সে তো আমাদের বংশধর। তাকে বাপু তুমি তোমার মতো করে মানুষ করো না। প্লিজ, যার উপর তোমাদের কোনো দায় দায়িত্ব নেই তাকে নিয়ে এত ভেবো না। হ্যাঁ, তবু বলে রাখলাম, আমার ছেলেটাকে একটু যত্ন আত্তি করো। তুমি যে যত্ন আত্তি করার মেয়ে নয় সেটা তো আমি বুঝেই গেছি। তুমি কোনোদিন কাউকে ভালোবাসোনি, বাসবেও না। তবু আমার ছেলে তো বাড়ি ছেড়ে যেতে চায়নি বাবু। কার্যগতিকে তাকে যেতে হচ্ছে। তাকে তুমি এমন ভাষা ফাঁসিয়েছ না, সে বাধ্য হলো যেতে। তবে হ্যাঁ, তার সাথে যোগাযোগ আমাদের থাকবে। মা, শুনলুম নাকি আজই চলে যাবার ব্যবস্থা করেছো? হ্যাঁ মা, যেতে যখন হবেই তখন আর দেরি করে লাভ কি? তা কি করলে? বাড়ি ভাড়া করলে? না মা, আপাতত একটা হোটেল ঠিক করেছে, সেখানে গিয়ে উঠবো। কাল থেকে বাড়ি খুঁজতে বেরোবো। একটা বাড়ি ভাড়া করার চেষ্টা করবো। ও যে কটা দিন মায়ের কাছে গিয়ে থেকে আমি একটু স্বস্তি দেবে তাও তো করবে না, ছিনে চোখের মতন আমায় ধরে থাকবে। এনিওয়ে, আমি কিন্তু তোমার আর বাবার কাছে রোজ আসবো, আমি যেখানেই থাকি না কেন। কিয়া, তুমি পুরো বিষয়টা পরিষ্কারভাবে বুঝে নাও। বুঝে নেবো মানে? কি বুঝে নেবো? তুমি যে আমার সঙ্গে এই ছেলে মানুষগুলো করছো সেগুলো বুঝে নিতে বলছো? আমি তোমার সাথে কোনো ছেলে মানুষই করিনি কিয়া। তুমি আমার সাথে, আমার পরিবারের সাথে, আমার মায়ের সাথে ছেলে মানুষই করছো। আর এটা কিন্তু আমি কোনোভাবেই মেনে নেব না।